স্বাগত একাত্তরের খেলা যুগে, সাথে আছি আমি কোহিনুর কণা। শেষ ম্যাচ, শেষ সুযোগ। সিরিজের লক্ষ্যে মূল দায়িত্বটা নিতে হবে টপ অর্ডার ব্যাটারদের। পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে ট্যাগর একাদশে আসতে পারে এক পরিবর্তন। পাকিস্তান ধরে রাখবে তাদের উইনিং কম্বিনেশন। মিরপুরে 3 ম্যাচ সিরিজের শেষ ম্যাচ রবিবার দুপুর 2:15টায়। বিস্তারিত রিপোর্টে। প্রথম ম্যাচে পাকিস্তান, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ। স্কোর 114। কি অদ্ভুত সমাবর্তন! শুধুই তো স্কোরে মিল তা তো নয়, দুদলের 2 ম্যাচের পারফরম্যান্সও যেন আইডেন্টিক্যাল। প্রথম ম্যাচে টাইগারদের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান, পরেরটায় লেজে গোবরে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে যে দলটা ব্যাটে বলে পাকিস্তানকে আপাতমস্তক বিধ্বস্ত করলো, সেই দলটাই পরের ম্যাচে উল্টো রথে চড়ে বসলো। নির্বিষ বোলিং, এরপর দৃষ্টিকটু ব্যাটিং। সালমান আঘার সেই রান আউটের ঘটনাও পারেনি মিরাজ বাহিনীর বিধ্বস্ত হওয়া ভুলিয়ে দিতে। 3 ম্যাচের সিরিজ এখন 1-1 সমতায়। শেষ ম্যাচ, শেষ সুযোগ। পাকিস্তান ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়িয়েছে, বাংলাদেশ নতুন ভুলে পা দিয়েছে। ঘরের মাটিতে সিরিজ জিততে গেলে কি করতে হবে বাতলে দিয়েছেন বোলিং কোচ তালহা জুবায়ের। পাকিস্তান প্রথম ম্যাচ থেকে যেই শিক্ষাটা নিয়ে ওরা ব্যাটিং করেছে, কিংবা ওরা যেই ভুলটা থেকে ওরা ওগুলো ভুল শুধরে সেকেন্ড ম্যাচে কামব্যাক করেছে। সো আমরাও সেকেন্ড ম্যাচে আমাদের ভুল ছিল, ওই ভুলগুলো যদি আমরা ওভারকাম করতে পারি, সো মিস্টেকের সংখ্যা যার বেশি কম থাকবে তার দিকে গেমটা থাকবে। আপনার যদি টপ 4-এর থেকে কেউ বড় একটা ইনিংস খেলে, একটা ছোট একটা 50, একটা বড় একটা 100, এরকম হলেই আপনি আসলে ম্যাচ জেতাটা ইজি হয়ে যায়। টপ 4 থেকে বড় স্কোর করতে হবে, তবে পারছে কই। সবচেয়ে বেশি ব্যর্থ সাইফ হাসান। 2 ম্যাচে টেকনিক আর স্কিলে বেট হয়েছেন টাইগার ওপেনার। টপ অর্ডার ব্যর্থ হলে চাপ বাড়ে মিডলে, সেখানেই লিটন আর তাওহিদেই ভরসা। এদিকে পড়ে পাওয়ার সুযোগ হেলায় হারাচ্ছেন আফিফ হুসাইন। শেষ ম্যাচে নিজের সেরাটা দেয়া ছাড়া আর কোনো উপায় নেই। বোলিংয়ে যথারীতি ফ্রিজে স্বস্তি। 1 ম্যাচ খেলে নাহিদকে চিনে ফেলেছে পাকিস্তান, তবে শেষ ম্যাচে স্পটলাইটের আলোয় লেগ স্পিনার রিশাদ হোসাইন। দ্বিতীয় ম্যাচে টাইগার লিগে ভরকে দিয়েছিল পাকিস্তান ব্যাটিং অর্ডারকে, তবে রিশাদের থেকে ব্যাটিংটাও যে চাই বাংলাদেশের। ক্যারিয়ারের 2 নম্বর ওয়ানডে খেলতে এসে তাক লাগিয়ে দিয়েছেন পাক ওপেনার মাস সাদাকাত। টাইগার বোলারদের ধসিয়ে দিয়েছেন এই ব্যাটার। বোলিংটাও বেশ পারেন এই পাক ক্রিকেটার। শেষ ম্যাচে সাদাকাতের উপরই ভরসা রাখবে সফরকারীরা। উইনিং কম্বিনেশন রেখে বাংলাদেশকে হারাতে চাইবে মেন ইন গ্রিনরা। সিরিজ জয়ের মিশনে টাইগার একাদশে আসতে পারে একটি পরিবর্তন। প্রথম 2 ম্যাচে ব্যর্থ ওপেনার সাইফ হাসান, তৃতীয় ম্যাচে এই স্পটে দেখা যেতে পারে সৌম্য সরকারকে। এদিকে শরীফুলকেও বাজিয়ে দেখতে পারে টিম ম্যানেজমেন্ট। প্রথম ম্যাচে বড় জয়ের পর টাইগার সমর্থকরা স্বপ্ন বুনছিল আরও একটা বাংলা ওয়াশের। আপাতত চাওয়াটা সিরিজ জয়। কোহিনুর কণা, একাত্তর। মিরপুরে কোথাও কেউ নেই, আছেন কেবল নাজমুল হোসেন শান্ত। লক্ষ্য একটাই, ফর্মে ফিরে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটা জিতে সিরিজ জিতে নেওয়া। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ, ব্যাটিং কোচ সবাইকে নিয়ে ব্যাটিং প্র্যাকটিস সেরেছেন ওয়ানডের সাবেক কাপ্তান। শেষ ম্যাচের আগে হেড পজিশন আর ফুটওয়ার্ক নিয়েও কাজ করেছেন শান্ত। নাহিন মির্জাসমের রিপোর্ট। পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে বাঁচা মরার সিরিজটা জিততে হলে বাংলাদেশকে জিততেই হবে, পাকিস্তানকেও সিরিজটা জিততে হলে ম্যাচটা জিততেই হবে। ঠিক এমন কন্ডিশনে 2 দলেরই যখন বিশ্রাম ছিল, মিরপুরের হোম অফ ক্রিকেটে একমাত্র ক্রিকেটার হিসেবে এসেছেন নাজমুল হোসেন শান্ত। আগের ম্যাচটাতে 0 রানে আউট হয়েছেন, সবশেষ 50টা পেয়েছেন 11 ইনিংস আগে, সেই চ্যাম্পিয়ন্স ট্রফির সময়টাতে। মাঝখানে 5টা ইনিংসে সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন। শান্ত জানেন নিজেকে ফিরে পেতে হলে এক্সট্রা কিছুটা হলেও এফোর্ট দিতে হবে বা পরিশ্রম করতে হবে। সেই কাজটাই তিনি করেছেন। মিরপুরের হোম অফ ক্রিকেটে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সালাউদ্দিন ছিলেন, ব্যাটিং কোচ আশরাফুল ছিলেন। তারপরও তিনি সোহেল ইসলামের সঙ্গে কাজ করেছেন, যিনি ন্যাশনাল টিমের সঙ্গে নেই। একটাই কারণ, নিজের দুর্বলতাগুলো তিনি কাটাতে চান এবং কমফোর্ট জোনটা সেই সোহেল ইসলাম, যার সঙ্গে সবসময় তিনি খারাপ সময় কাজ করে থাকেন। হেড পজিশন বা ফুটওয়ার্ক সেটা নিয়ে সমস্যা হচ্ছে। বডি বা হেড দুটোই আসলে পিছনের দিকে চলে যাচ্ছে, এরকম একটা সমস্যা হওয়ার কারণে সেটা কাটানোর জন্য আসলে তিনি কাজ করছিলেন।
ঠিক শেষ ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে কিন্তু দুশ্চিন্তার কারণ শুধুমাত্র শান্ত নয়, পুরো টপ অর্ডার এবং মিডল অর্ডার যদি ভালো না করতে পারে বাংলাদেশ কিন্তু সিরিজের শেষ ওয়ানডেটাতে ভালো করতে পারবে না। কারণ আগের ম্যাচটাতেই 32 ওভারের ম্যাচে বাংলাদেশ 8 ওভার আগেই অল আউট হয়ে গিয়েছে। তারপর স্পিন কোচ মুশতাক আহমেদ কনফিডেন্ট যে বাংলাদেশ সিরিজটা ঠিকঠাকভাবেই জিততে পারবে পাকিস্তানের বিপক্ষে। Bangladesh got a very good batting side, to be honest, and they're very experienced. So I hope, like inshallah, if they can apply themselves and read the condition and assess the condition and execute their plans according, and remember the process longer period of time, I think they can challenge any team. I believe that inshallah they can win the series. We can win the series. 250+ রান চেস করতে হবে এমন সবশেষ 10টা ম্যাচের বাংলাদেশ 7টাতেই ব্যর্থ হয়েছে, অর্থাৎ চেজিংয়ে বাংলাদেশের সমস্যা আছে। আগের ম্যাচটাতেই একমাত্র লিটন কুমার দাস ছাড়া কেউই সেভাবে দাঁড়াতে পারেনি। মিডল অর্ডার টপ অর্ডার সবাই ফেল করেছে। এখন শেষ ওয়ানডেতে বাংলাদেশ সিরিজটা জেতার জন্য কি আসলে উইকেটের ফায়দাটা নিতে চাইবে? ম্যাচের আগের দিন বাংলাদেশের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সালাউদ্দিন মনোযোগ দিয়ে উইকেটটা দেখেছেন, বোঝার চেষ্টা করেছেন আসলে কি ধরনের উইকেটে খেলা হবে। বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ অবশ্য বলেছেন শুধুমাত্র ম্যাচটা জেতার জন্য উইকেটের ফায়দাটা নিতে চাইবে না বা হোম কন্ডিশনের ফায়দাটা নিতে চাইবে না স্বাগতিকরা। বাংলাদেশ 2027 বিশ্বকাপকে সামনে রেখে এই ম্যাচগুলো খেলছে বা প্রিপারেশন নিচ্ছে, তাই স্পোর্টিং উইকেটেই শেষ ওয়ানডেটা হওয়ার সম্ভাবনা বেশি মিরপুরের হোম অফ ক্রিকেটে। We preparing those kind of pitches, so you're gonna get those kind of pitches in South Africa. So I think this is very important. Maybe it's gonna challenge us, but at the end of the day, if you have a long-term planning, so sometime you got to go through that kind of condition. So you have to get used to it, to playing those kind of pitches. So when you go to the World Cup, so your preparation should be there. উইকেট যেমনই হোক বাংলাদেশের ম্যাচটা বা সিরিজটা জেতাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওই যে 2027 বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশকে র্যাঙ্কিংয়ে এগিয়ে যেতে হবে। এই সিরিজটায় বাংলাদেশ যদি পাকিস্তানকে হারাতে পারে এক ধাপ এগিয়ে যাবে টাইগাররা। 2027 বিশ্বকাপের পথে বাংলাদেশের যে সমীকরণটা সেটা কিছুটা হলেও সহজ হয়ে যাবে, কারণ হোমে যেই ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলো কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট টাইগারদের জন্য। নাহিয়ান বিন জাসিম, 71, ঢাকা। বিএফএল ফোর্টিসকে হারিয়ে শিরোপার কাছে এক ধাপ এগিয়ে গেল বসুন্ধরা কিংস। টেবিলের টপে যাবার লড়াইয়ে 5-3 গোলে জয় পেয়েছে লিগের 5 বারের চ্যাম্পিয়নরা। জাতীয় দলের ব্যস্ততা শুরুর আগে লিগের শেষ ম্যাচে ছিল টান উত্তেজনা। মাঠে বসে খেলা উপভোগ করেছেন জাতীয় দলের হেড কোচ হাভিয়ের কাবেরা। এদিকে 1.5 বছর পর প্রত্যাবর্তনের অপেক্ষায় বিশ্বনাথ ঘোষ। হাসান সজীবের রিপোর্ট। সমর্থকদের হট্টগোল, কোচ হাভিয়ের কাবরেরার মাঠে বসে খেলা উপভোগ আর ফুটবলারদের এমন সব সেলিব্রেশনই বলে দেয় ম্যাচটা ছিল কতটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ফুটবল লিগের 11তম রাউন্ডে মুখোমুখি বসুন্ধরা কিংস ফর্টিস এফসি। সমান পয়েন্টে থাকা দুই দলের দ্বৈরথ টেবিলের শীর্ষস্থান দখল। ম্যাচের শুরু থেকেই উত্তাপ কিংস এরেনায়। 19 মিনিটে প্রথম আঘাত হানে ফর্টিস, তবে জবাব দিতে দেরি করেনি কিংস। ফর্টিসের ভুলে পাওয়া পেনাল্টি থেকে সমতায় ফেরে 5 বারের চ্যাম্পিয়নরা। বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বসুন্ধরা। দরিয়েলতন গোমেজের গোলে এগিয়ে যায় কিংস। 75 মিনিটে অনন্ত তামাংয়ের গোলে আবারও সমতা 2-2। উত্তেজনা তখন তুঙ্গে, কিন্তু শেষ হাসিটা কিংসেরই। 3 মিনিট পর আবার আঘাত দরিয়েলতনের। হ্যাটট্রিক পূর্ণ করে 3-2 গোলের নাটকীয় জয় এনে দেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। এই জয়ে 11 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বসুন্ধরা কিংস। সেই সঙ্গে শিরোপার আরও কাছে রাকিত্বপুরা। সমান ম্যাচে 21 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ফর্টিস। ইনজুরি কাটিয়ে 1.5 বছর পর মাঠে ফেরা ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের জন্য ম্যাচটা ছিল স্বস্তির প্রত্যাবর্তন। আর এখন তো ন্যাশনাল টিম অনেক চ্যালেঞ্জ, এখানে নিজেকে প্রুভ করতে হলে অনেক বেশি পরিশ্রম করতে হবে, আরও অনেক কিছু করতে হবে। তো আমি সর্বোচ্চটাই দিয়ে সব কিছু করতে চাই। ইভেন আমি পরিশ্রম করতে প্রস্তুত, আমি মুখিয়ে আছি যে কখন আমি যাব। ইভেন সবার মাঠে ফাইট করব, নিজেকে আবার ভেঙে আবার গড়ব, আমি সেটা নিয়ে একদমই রেডি। সোমবার জাতীয় দলের ক্যাম্পে যোগ দিবেন ফুটবলাররা। হাসান সজীব, 71।
শুরু হলো সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ 2026 টুর্নামেন্টের প্রশিক্ষণ ক্যাম্পের মধ্যে যোগ দিয়েছেন 28 ফুটবলার। প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া বাকি ফুটবলাররা ধাপে ধাপে যোগ দেবেন ক্যাম্পে। এই টুর্নামেন্টকে সামনে রেখে আয়ারল্যান্ড থেকে কোচ নিয়োগ দিয়েছে বাফুফে। কোচ মার্ক কক্সের নেতৃত্বে এই ক্যাম্প শেষ করে 21 মার্চ মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। টুর্নামেন্ট শুরু হবে 23 মার্চ। Bangladeshi football for a number of years, how the leagues have been structured, and of course I knew about Hamza Chowdhury, of course, from Leicester. So I was very honoured when they actually called me up and invited me to get involved. And I know we have some very exciting players in the under-20s, and previous coaches and previous managers and the current team that I'm working with have done a great job. স্কোয়াড রেডি করেও ফিনালিসিমা থেকে সরে আসতে পারে আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে যে টুর্নামেন্ট প্রস্তুতির সবচেয়ে বড় মঞ্চ হতে পারত, সেটাই এখন বাড়তি চিন্তার কারণ। শিরোপা হাতছাড়া হওয়ার ভয়ে কি স্কালোনি স্পেনে খেলতে চাইছেন না, নাকি আছেন ভিন্ন কোনো কারণ? আবু নাইমের রিপোর্ট। বিশ্বকাপে যাওয়ার আগে নিজেদের সামর্থ্য পরীক্ষার বড় সুযোগটাও হাতছাড়া করে দিতে চাইছে আর্জেন্টিনা। স্কোয়াড রেডি করেও স্পেনে যেতে অস্বীকৃতি লিওনেল স্কালোনির। তবে কি বার্নাবুতে শিরোপা হারানোর ভয়টাই পেয়ে বসেছে আলবিসেলিস্তাদের? ফিনালিসিমায় কোনো দলই অ্যাওয়ে ম্যাচ খেলার স্বাদ নিতে চাইবে না, আর্জেন্টিনাও চাইছে না। তবে পরিস্থিতি দিনকে দিন খারাপই হচ্ছে। মেসিদের ফেডারেশন চাইছে না বার্নাবুতে ম্যাচ খেলতে, নিরপেক্ষ ভেন্যুই তারা প্রেফার করছে। কিন্তু স্পেন যদি তা না মানে টুর্নামেন্ট স্থগিত হয়ে যেতে পারে। ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, খেলা যদি মাঠে না গড়ায় তাহলেও নাকি খুব একটা অসুবিধা নেই এএফ এর। কিন্তু প্রশ্ন হলো, স্পেনে গিয়ে ম্যাচ খেললে যে লস আর্জেন্টিনার হবে, তার থেকে কি কম হবে টুর্নামেন্ট স্থগিত হলে? ইউরোপের সেরা দল স্পেন, ওদের বিপক্ষে ম্যাচ খেলা যে কোনো দলের জন্য সেরা অভিজ্ঞতা। বিশ্বকাপের প্রস্তুতির জন্য বলা যায় সেরা অপশন। যখন প্রসঙ্গটা প্রস্তুতির, তখন হোম ম্যাচের থেকেও কম গুরুত্বপূর্ণ নয় অ্যাওয়ে ম্যাচ। আর্জেন্টিনার স্কোয়াডে একাধিক তরুণ খেলোয়াড় থাকায় অ্যাওয়ে ম্যাচে ওদের পারফরমেন্সটাও চেখে দেখার সুযোগ হবে। যদিও গুঞ্জন ভাষ্যে 2 লেগে হতে পারে এই ম্যাচ, তাহলে আর্জেন্টিনার স্পেন দুই দলই নিজেদের মাঠে খেলার সুবিধাটা পাবে, আর তাতে টুর্নামেন্ট স্থগিত হওয়ার হাত থেকেও রেহাই মিলবে। বিশ্বকাপের আগে ফিনালিসিমায় স্থগিত হওয়াটা দুই দলের জন্য অন্তত ভালো কোনো ফল বয়ে আনবে না। গণমাধ্যমের খবর অনুযায়ী আর্জেন্টিনা কোচ স্কোয়াড রেডি করে প্লেয়ারদের জানিয়েও দিয়েছিলেন ফিনালিসিমা খেলার ব্যাপারে। প্লেয়ারদের ক্লাবগুলোর সাথেও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন যোগাযোগও নাকি শুরু করে দিয়েছিলেন। কিন্তু ইউরোপীয় ফুটবল কর্তৃপক্ষের হঠাৎ করে আসা সিদ্ধান্তে নাখোশ হয়ে যায় আর্জেন্টিনা। ম্যাচের গুরুত্বের দিক হিসেব করলে শেষ পর্যন্ত ফিনালিসিমা মাঠে গড়ানোর সব বন্দোবস্ত করতে পারে আয়োজকরা। লিওনেল মেসি, লামিন ইয়ামালের মুখোমুখি হওয়াটা শুধু ফুটবলের জন্যই গুরুত্বপূর্ণ তা কিন্তু নয়, ব্যবসা সফল একটা ম্যাচও এটি। তাই আয়োজকরা চেষ্টা করবে যে কোনোভাবেই এই ম্যাচ মাঠে গড়ানোর। আবু নাইম, ৭১। 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। সেই 18-র মূর্ত প্রতীক লামিন ইয়ামাল। এবার নতুন মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে এই ইয়াংস্টার। 30 বছরের জং ধরে থাকার রেকর্ড ভাঙার দ্বার প্রান্তে 18 বছর বয়সী এই স্প্যানিশ ফরওয়ার্ড। 17 বছর বয়সে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে ক্লাবের সর্বকনিষ্ঠ অভিষিক্ত খেলোয়াড় হয়েছিলেন কিংবদন্তি রাউল গঞ্জালেজ। 1995-96 মৌসুমে 19 বছর পূর্ণ হওয়ার আগেই এক মৌসুমে 19 গোল করেছিলেন তিনি। এরপর 30 বছর কেটে গেলেও এই রেকর্ড ভাঙতে পারেনি কেউ। চলতি মৌসুমে 23 ম্যাচে 14টি গোল করেছেন ইয়ামাল। বার্সেলোনার শিরোপা লড়াইয়ে বাকি মাত্র 11 ম্যাচ। এই 11 ম্যাচে 6 গোল করলে লা লিগার সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে 19 বছর পূর্ণ হওয়ার আগে 20 গোল করার রেকর্ড গড়বেন লামিন ইয়ামাল। পাকিস্তান দলের সাথে প্রতারণা করেছেন বাবর আজম। বিশ্বকাপ জুড়ে ইনজুরি নিয়েই নাকি এই ব্যাটার খেলেছেন, এমন অভিযোগ করেছেন পাকিস্তানের সাবেক পেসার আকিব জাবেদ। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাবর আজম না থাকায় বিসিবির নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ক্রিকেটাররা। ওয়ানডেতে বাবরের পরিসংখ্যান ভালো হওয়া সত্ত্বেও তাকে বাংলাদেশ সিরিজে না রাখায় প্রশ্ন তৈরি হয়েছিল ইনজুরির কোনো বিষয় আছে কিনা, আর সেটাই সামনে এনেছেন আকিব। শ্রীলঙ্কা সিরিজের পরেই নাকি ইনজুর্ড বাবর। প্রশ্ন তুলেছেন সালমান মির্জা ও ফখর জামানের ফিটনেস নিয়েও। এই দুই তারকাও নাকি ফিটনেস ইস্যু ফাঁকি দিয়েছেন বিশ্বকাপে।
জাতীয় ক্রীড়া পুরস্কার 2025-এর জন্য 27 জনের তালিকা তৈরি করেছে যুব ক্রীড়া মন্ত্রণালয়। 74 জনের তালিকা থেকে যাচাই বাছাই করে 27 জনের নামিয়ে আনা হয়েছে। এর মধ্যে 14 জন ক্রীড়াবিদ ও 13 জন ক্রীড়া সংগঠককে নির্বাচন করা হয়েছে। 2025 সালের জাতীয় পুরস্কারের জন্য আবেদন পড়েছিল 99টি, সেখান থেকে প্রাথমিক বাছাইয়ের মাধ্যমে 14 জনকে বাদ দেওয়া হয়। এরপর আরও 10 জনকে বাদ দিয়ে 75 জনে নামিয়ে আনা হয়। পরবর্তীতে আরেকটি সভায় চূড়ান্ত তালিকা হবে জুনে, সেখান থেকে বাছাইকৃতদের পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক ও ফুটবলে মোশাররফ হোসেন বাদল আছেন এই তালিকায়। এই ছিল এখনকার খেলা যুগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে আর সাবস্ক্রাইব করুন একাত্তর ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।